টেলেনাপোতা আবিষ্কার। আচ্ছা, এখানে কি কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের কথা বলা হয়েছে? এমন কোনো আবিষ্কার যা জনজাতির জীবনে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে পারে, নাকি অন্য কিছু? এই গল্পটার পেছনে কি গল্প আছে সেটাই একটু গল্পের আকারে আমরা বুঝে নেবার চেষ্টা করব। গল্পটা শহরের 3 যুবককে নিয়ে। এরা শহুরে মধ্যবিত্ত যুবক। তার মধ্যে একজন হচ্ছে গল্পকথক, আর 2 জন হচ্ছে তার বন্ধু, যার মধ্যে একজন হচ্ছে পান রসিক, অর্থাৎ যিনি মদ্যপান করতে পছন্দ করেন, যার নাম হচ্ছে মণি। আর একজন হচ্ছে যিনি খুব ঘুমোতে ভালোবাসেন, যাকে বলাই হচ্ছে কুম্ভকর্ণের দোসর। এবার শহরের দৈনন্দিন জীবনে যান্ত্রিকতার মধ্যে দিনের পর দিন কাটাতে কাটাতে যখন হঠাৎ 2 দিনের ছুটি পাওয়া গেল, তখন 3 বন্ধুতে মিলে মঙ্গলবার দিন বেরিয়ে পড়লো টেলেনাপোতা যাবার উদ্দেশ্যে। টেলেনাপোতা এমন একটা জায়গা যেটা শহর কলকাতা থেকে মাত্র 30 মাইল দূরে, এবং সেখানে মনির কোনো এক জ্ঞাতি থাকেন। তো সেইখানেই যাওয়াটা ঠিক হলো, কারণ গল্পকথকের অনেক দিনের শখ ছিল যে তিনি মাছ ধরবেন, এবং তিনি শুনেছেন তার সেই বন্ধুর কাছ থেকে যে টেলেনাপোতায় একটা পুকুর আছে, সেখানে খুব বড় বড় মাছ আছে। সুতরাং মাছ ধরবার যে প্রলোভনটা তিনি সামলাতে পারলেন না, আর দৈনন্দিন জীবন থেকে 2 দিনের জন্য একটু হাঁপ ছাড়া যাবে। এই সমস্ত ভেবে চিনতে মঙ্গলবার দিন তারা 3 বন্ধুতে মিলে একটা জিনিসে মানুষের ঠাসাঠাসি ভিড় বাসে উঠলেন, এবং ঘন্টা 2 বাস যাত্রার পর তারা আচমকাই এমন একটা জায়গায় নেমে পড়তে বাধ্য হলেন যে সেখান থেকেই তাদের টেলেনাপোতায় যেতে হবে। এবার তখন ভাদ্র মাস, প্যাচপ্যাচে গরম, ঘামে ধুলো করে চটচটে অবস্থা। বাসটা তাদের 3 জনকে সেইখানটাতে নামিয়ে দিয়ে নিজের গন্তব্যের দিকে চলে গেল। এবার কথকরা দেখছেন যে সামনের দিকটা একটু নিচু জলাভূমির মতো, এবং সেইটা পেরিয়ে একটা জঙ্গলের মতো রয়েছে। যদিও তখনও সন্ধে হয়নি, কিন্তু ওই জলা আর জঙ্গলের জন্যই কেমন একটা সন্ধ্যের অন্ধকারাচ্ছন্ন ভাব ঘনিয়ে আসছে ক্রমশ। আর সেই সঙ্গেই ঘনিষ্ঠতা বাড়াবার চেষ্টা করছে স্থানীয় মশাদের দল। পা ঠুকে ঠুকে তারা কোনো রকমে সেই মশাগুলোকে তাড়াবার চেষ্টা করছেন। এবার অন্ধকার ক্রমশই এতটাই গাঢ় হয়ে আসছে যে একটা সময় 3 বন্ধু কেউ কারোর মুখই দেখতে পারছেন না। অপেক্ষা করতে করতে মানুষের সহ্যেরও তো একটা সীমা থাকে, ধৈর্যেরও সীমা থাকে। তো যখন সেই ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তখন তারা সবেমাত্র ভাবছেন যে বড় রাস্তায় উঠে ফিরতি বাস ধরবেন কিনা, যে থাক টেলেনাপোতাতে যাওয়া হলো না, তাহলে কলকাতাতেই ফিরে যাই। ঠিক এমন সময় তারা দেখছেন যে দূরের ওই যে জঙ্গলটা, সেইখান থেকে একটা অশ্রুতপূর্ব আওয়াজ, মানে এমন একটা আওয়াজ কানে ভেসে আসছে যেরকম আওয়াজ কোনোদিন আগে শোনা যায়নি। তো এবার সেই আওয়াজটা শুনেই তারা উৎকণ্ঠ হয়ে উঠছেন, এবং যেটার আশা করছিলেন দেখা যাচ্ছে যে সেটাই সেই জঙ্গল থেকে বেরিয়ে আসছে। একটা গরুর গাড়ি, খুব ছোট্ট একটা গরুর গাড়ি। গাড়িটাও ছোট, গরুগুলোও ছোট ছোট, যেন মনে হচ্ছে পাতালের কোনো বামনের দেশ থেকে সেই গরুর গাড়িটার ক্ষুদ্রতম সংস্করণটা বেরিয়ে এসেছে। তো সে যে গাড়ি হোক না কেন, গরুর গাড়ি তো পাওয়া গেছে একটা। তারা আর বৃথা বাক্য ব্যয় না করে 3 বন্ধুতে মিলে সেই গরুর গাড়ির ছইয়ের ভেতর নিজেদেরকে আটিয়ে দিচ্ছেন কোনো মতে। আটিয়ে দিচ্ছেন কারণ খুব ছোট্ট, ফলে 3টে মানুষ, 3 জোড়া হাত পা, 3টে মাথা নিয়ে স্বল্পতম স্থানে সর্বাধিক বস্তু কিভাবে সংযোজিত করা যায় তারই চেষ্টায় তারা রত হচ্ছেন। ইতিমধ্যে গরুর গাড়িটাও ওই জঙ্গলের মধ্যে দিয়ে যে পথ দিয়ে এসেছিল সেই পথেই আবার চলতে শুরু করলো। কথক ভীষণ আশ্চর্য হয়ে ভাবছেন যে জঙ্গলটাকে তার যতই মনে হচ্ছে দুর্ভেদ্য, যে সামনে আর এগোবার পথ নেই, একটা দেওয়ালের মতো,
ততই যেন গরুর গাড়িটা কোনো এক অদৃশ্য মন্ত্র বলে পথ করে নিয়ে এগিয়েই যাচ্ছে। এবার অনেকক্ষণ ধরে তারা বন্ধুদের মধ্যে সংঘর্ষ বাজছে, এর গায়ে ধাক্কা ধাক্কি হচ্ছে, যা হয় ছোট্ট একটা জায়গায় বসতে গেলে। তারপরে একটা সময় ওই অনেকক্ষণ ধরে চলতে যা হয় আর কি, যেন চেতনার শেষ অন্তরীপটাও ডুবে যাচ্ছে অবচেতনের মধ্যে। দেখবে এই জিনিসটা আমাদের খুব হয় যখন আমরা ট্রেনে ভ্রমণ করি, রাত্রিবেলা বিশেষ করে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, শুধুমাত্র নাইট ল্যাম্পটা জ্বলছে, তখন সেই ট্রেনের চাকার একঘেয়ে একটা গটগট আওয়াজ যেটা হচ্ছে, সেইটা শুনতে শুনতে আমাদের ঘুম আসছে কি ঘুম আসছে না, এইরকম একটা চেতন অবচেতনের মাঝামাঝি জায়গায় আমরা পড়ে থাকি। ঠিক সেই রকমই অবস্থা কথকের। অনেকক্ষণ ধরে চলছে গরুর গাড়িটা, ফলে তার চাকার যে ক্যাঁচ কোঁচ আওয়াজ, জঙ্গলটা পুরো নিস্তব্ধ, কোথাও আর কোনো শব্দ নেই। তার চেতনাও ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে একেবারে অবচেতনের মধ্যে। কতক্ষণ এইভাবে কাটলো বলা যায় না। হঠাৎ একটা অদ্ভুত বাদ্যযন্ত্রের আওয়াজে তার সেই অবচেতন থেকে তিনি চেতনায় ফিরে এলেন। গরুর গাড়ির ছইয়ের মধ্যে দিয়েই তাকিয়ে দেখলেন যে ওপরের আকাশটা ঘন কালো এবং সেখান থেকে তারাদের ঝিকিমিকি দেখা যাচ্ছে। এবার এই অদ্ভুত বাদ্যযন্ত্রের আওয়াজটা কিসের? না, গরুর গাড়ির গাড়োয়ান সে মহা উৎসাহে একটা ক্যানেস্তারা বাজাচ্ছে। ক্যানেস্তারা তোমরা দেখেছো, সেখানে দেখবে ওই টিনের চৌকো যে বাক্স মতো থাকে, যেখানে আগেকার দিনে ডালডা বলো, তেল বলো, এগুলো সমস্ত রাখা থাকতো। তো সেই ক্যানেস্তারা বাজাচ্ছে। এবার কথক ভীষণ কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞাসা করছেন কেন ক্যানেস্তারা বাজাচ্ছে। গাড়োয়ান নির্লিপ্ত ভাবে বলছে যে বাঘ তাড়াবার জন্য। এবার কথক যখন তাকে আরো কৌতূহলী এবং অবাক হয়ে জিজ্ঞাসা করবেন, বাঘই বললে তো? তার আগেই গাড়োয়ান বলছে, আরে বাঘ মানে হুজুর চিতাবাঘ, এবং খুব খিদে যদি না পায় তাহলে তাকে তাড়াবার জন্য এই ক্যানেস্তারার আওয়াজই যথেষ্ট। কথক মনে মনে অবাক হয়ে ভেবে যাচ্ছেন যে কলকাতা থেকে মাত্র 30 মাইল দূরে যে জায়গাটা, সেখানে কিভাবে বাঘ থাকতে পারে। এবার যতক্ষণে তিনি এ সমস্ত কিছু ভাবছেন, ততক্ষণে গরুর গাড়িটা বিশাল একটা মাঠ পেরিয়ে যাচ্ছে। আকাশে ততক্ষণে কৃষ্ণপক্ষের ক্ষয়িত চাঁদ উঠেছে, হালকা মৃদু জ্যোৎস্না দেখা যাচ্ছে, এবং সেই মাঠ পেরিয়ে গরুর গাড়িটা একটা গ্রামের মধ্যে ঢুকে পড়েছে। চলছে কিন্তু সেই একই গতিতে গরুর গাড়িটা চলছে। এবার দুপাশে কথক কি দেখছেন? দুপাশে দেখছেন সব বড় বড় অট্টালিকা বা বড় বড় স্থাপত্যের ধ্বংসাবশেষ পড়ে আছে। কোথাও হয়তো মন্দিরের ধ্বংসাবশেষ, কোথাও হয়তো দেউড়ি, আগেকার দিনে জমিদার বাড়ির যে বাইরের আঙিনাটা সেটাকে বলা হতো দেউড়ি, সেই দেউড়ির ভাঙা খিলান, কোথাও হয়তো একটা থাম। এই সমস্ত কিছু যেন মহাকালের কাছে কোনো একটা ঘটনার বা কোনো একটা কিছুর সাক্ষ্য দেবার জন্য নীরবে চুপটি করে দাঁড়িয়ে রয়েছে। গরুর গাড়ি তার রাস্তা ধরে এঁকে বেঁকে শেষ পর্যন্ত এসে পৌঁছচ্ছে তাদের গন্তব্যস্থলে। তারা নামছেন, হাত পা গুলে পাশোপাশ থেকে কুড়িয়ে বাড়িয়ে নিয়ে, অর্থাৎ এর পা ওর ঘাড়ের ওপর উঠে গেছিল, এর হাত ওর কোমরে পেছনে চলে গেছিল, তো সেখান থেকে হাত পা গুলোকে জড়ো করে তারা নামছেন। অনেকক্ষণ থেকেই একটা খুব কটু গন্ধ আসছে, আমার একটা পচা গন্ধ। নামবার পর বুঝতে পাচ্ছেন যে কাছেই একটা পানা পুকুর রয়েছে, সেই পানা পচা গন্ধটাই আসছে। আর সেই পানা পুকুরের ঠিক পাশেই রয়েছে বেশ বড় একটা জীর্ণ অট্টালিকা, যেটা তার ভেঙে যাওয়া দেওয়াল, যেটা তার প্রায় ভেঙে পড়া ছাদ, এবং চক্ষুহীন কোটর, বোঝো, চোখ না থাকা অবস্থায় যে কোটর, ঠিক সেই রকম পাল্লাহীন জানলাগুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা বিরাট দুর্গের মতো আকাশের দিকে মুখ করে।
ওই বাড়িতেই তাদের থাকার জায়গা হয়েছে। তো যে ঘরটা মোটামুটি থাকার উপযুক্ত করে তোলা হয়েছে, সেই ঘরটায় তারা তিনজন ঢুকলেন এবং ঢুকেই বোঝা যাচ্ছে চারিদিকে এত ধুলো বালি ঝুল জমে আছে যে অনেক দিন সেখানে মানুষের কোনো পায়ের চিহ্নই পড়েনি। এবং এই ঘরের যিনি অধিষ্ঠাত্রী দেবী, তিনি যেন মানুষের আগমনে রুষ্ট হয়েছে। তাই মানুষের হাঁটা চলাতেই যে ইট বালির পলেস্তারা খসে খসে পড়ছে, এটা যেন তারই অভিশাপ খসে পড়বার মতো। তো সে যাই হোক, গাড়োয়ান তাদের জন্য কোথা থেকে একটা ভাঙা লণ্ঠন জোগাড় করে এনে দিল আর এক কলসি জল। ব্যাস, ওটাই রাতের জন্য বন্দোবস্ত। তারা শতরঞ্চি বিছোলেন। এবার শতরঞ্চি বিছানো মাত্রই দেখা গেল পানরসিক বন্ধু মণি সে পান পাত্রে নিজেকে নিমজ্জিত করে দিল, অর্থাৎ সমানে সে মদ্যপান করতে আরম্ভ করলো এবং যে বন্ধুটি ঘুমোতে ভালোবাসে সে শটান শুয়ে পড়লো, ঘুমিয়ে পড়লো এবং তার নাকও ডাকতে আরম্ভ করলো। আস্তে আস্তে যত রাত বাড়ছে, যত রাত গভীরতর হচ্ছে, তত সেই ভাঙা লণ্ঠনটার আলো ক্রমশ নিবু নিবু হয়ে আসছে। লণ্ঠনের কাঁচটা ভূষকালিতে ঢেকে যাচ্ছে। একটা সময় যখন অন্ধকার হয়ে গেল, কথকের তো ঘুম আসছে না অচেনা জায়গায়। কথক তখন কি করলেন, তার সম্বল ছিল একটা টর্চ। সেইটা নিয়ে এই ভাদ্র মাসের গরম থেকে রেহাই পাবার জন্য তিনি ভাবলেন একবার ছাদে গিয়ে দেখা যাক। পা টিপে টিপে সেই ভাঙা চোরা সিঁড়ি প্রত্যেক মুহূর্তে যার এপাশটা খসে পড়ছে, ওপাশটা ভেঙে পড়ছে, অর্থাৎ যেন কেউ বারণ করছে যে ছাদে উঠবার চেষ্টা করো না। কিন্তু তবুও কিসের একটা দুর্নিবার আকর্ষণে কথক ছাদে উঠে গেলেন এবং ছাদে উঠে দেখলেন যে ছাদটা একেবারেই ভাঙাচোরা। জায়গায় জায়গায় ফাটলের মধ্যে দিয়ে বট অশ্বত্থ গাছ গজিয়েছে। আর কয়েক বছর পরেই এই বট অশ্বত্থ গাছগুলো যখন শেকড়টাকে আরো আরো গভীরে চারিয়ে দেবে, তখন বাড়িটাই পুরো ভেঙে চৌচির হয়ে যাবে। আলসেগুলো ইতিমধ্যেই ভেঙে গেছে। আকাশে তখনও কৃষ্ণপক্ষের ক্ষয়িত চাঁদ। এবার এই রকম অবস্থায় মধ্যবিত্ত শহুরের যুবক কথক, তার মধ্যে যে রোমান্টিক মনটা রয়েছে, সেই মনটা কল্পনা করতে আরম্ভ করছে যে এ যেন কোনো সামান্য বাড়ি নয়, এ যেন সেই রূপকথায় পড়া এমন কোনো বাড়ি যেটা অভিশপ্ত, যে বাড়ির কোনো ঘরে খুঁজে পেতে দেখলে হয়তো রাজকন্যাকে পাওয়া যাবে ঘুমন্ত অবস্থায়, সোনার কাঠি রূপোর কাঠি পাশে নিয়ে তিনি ঘুমিয়ে আছেন। এই সমস্ত ভাবতে ভাবতেই যখন তার চোখ সামনের দিকে পড়ছে, তখন তিনি সোজাসুজি তাকিয়ে দেখছেন যে এই যদি তাদের বাড়িটা হয়, মাঝখানে রাস্তা, সেই রাস্তার ওপারেই আরেকটা ঠিক এই রকমই বাড়ি, এই রকমই ভগ্নাবশেষ এবং এই রকমই পাল্লাহীন যে জানলা, সেইখানে আলো এসে পড়েছে আর সেই আলোটাকে গাঢ় করে দাঁড়িয়েছে কোনো একটি মেয়ের ছায়ামূর্তি। কথকের রোমান্টিক মন তখন সেই মেয়েটিকে নিয়ে রোমান্টিসিজমে ডুবে যাচ্ছে যে কে এই বাতায়নবর্তিনী, এই মাঝরাতে কেন তার চোখে ঘুম নেই, কি ভাবছে সে, কার চিন্তায় মগ্ন সে। এই সমস্ত ভাবতে ভাবতে আবার যখন তাকাচ্ছেন, তখন দেখলেন জানলায় কেউ নেই। তাহলে কি সবটাই আমার মনের ভুল ছিল? সত্যি কি তাহলে জানলায় কেউ আসেনি? এই সমস্ত কিছু ভাবতে ভাবতেই কথক আবার সেই ভাঙা চোরা সিঁড়ি বেয়ে কোনো রকমে নিচে, যেখানে তার বন্ধুরা রয়েছে, সেখানে চলে এলেন এবং ক্লান্তিতে তার চোখও তখন জড়িয়ে আসছে। তিনি ঘুমিয়ে পড়লেন মশার কামড় অগ্রাহ্য করে, কারণ ইতিমধ্যেই কিন্তু মশাদের দলবল খবর পেয়ে তাদের সঙ্গে রক্তের সম্পর্ক পাতাতে চলে এসেছে, রক্ত খেতে চলে এসেছে এবং তাদের চেহারা, তাদের দেওয়ালে বসার ভঙ্গি সমস্ত কিছু দেখলেই বোঝা যায় যে তারা হচ্ছে কুলীন বংশজাত অ্যানোফিলিস মশা, অর্থাৎ ম্যালেরিয়ার বাহক। কথক তো ঘুমিয়ে পড়েছেন কখন। এবার যখন সকাল হয়েছে, তিনি ভীষণ অবাক হয়ে ভাবছেন যে তাহলে এই মৃত প্রেতপুরীতেও সকাল হয়,
পাখির কলরব শোনা যায়, কারণ যখন তারা আগের রাত্রিরে এসে পৌঁছেছিলেন চারদিকটা এতটাই নীরব, নির্জনতায় এবং নিস্তব্ধতায় ঢাকা ছিল যে মনে হয় যে চিরকাল যেন এটা নিস্তব্ধই। ঠিক যেরকম ভাবে ল্যাবে, গবেষণাগারে বিভিন্ন আরকের মধ্যে, বিভিন্ন কেমিক্যালের মধ্যে প্রাণী দেহগুলোকে ডুবিয়ে রাখা হয়, তারা ওই রকম ভাবেই থেকে যায়, যেন এই তেলেনাপোতা ওই রকম ভাবেই ছিল, কোনোদিন যেখানে সকাল হবে না। সেইখানে যখন সকাল হয়েছে তখন কথক তো ভীষণ আশ্চর্য, কিন্তু তিনি তার কর্তব্য বলেননি যে আমি কি করতে এসেছি এখানে, আমি তো মাছ ধরতে এসেছি। ফলে মাছ ধরবার সমস্ত রকম উপকরণ জোগাড় যন্ত্র করে তিনি সেই যে পানাপাচা পুকুরটা, সেই পুকুরের ঘাটের একধারে গিয়ে বসেছেন এবং বড়শি সমেত ছিপটাকে ডুবিয়ে দিয়েছেন জলে। মাছ তো একটাও উঠছে না। ওদিকে উল্টো দিকে একটা মাছরাঙা পাখি, সে তার সঙ্গে কম্পিটিশন করে একবার করে জলে ডুব দিচ্ছে, একটা করে মাছ ধরছে, খাচ্ছে, দুর্বোধ্য ভাষায় কিছু একটা বলছে, আবার ডুব দিচ্ছে, মাছ ধরছে। এই রকম অবস্থায় যখন দুপুর হয়ে এসেছে প্রায়, যখন উদাস ঘুঘুর ডাকে কথক, আর আমি যেটা বারবারই বলছি, কথকের মধ্যে কিন্তু একটা রোমান্টিক মন বর্তমান, তো উদাস ঘুঘুর ডাকে তিনি যখন আনমনা হয়ে পড়েছেন, তখন হঠাৎই তিনি চমকে উঠলেন, সচকিত হয়ে উঠলেন, কারণ পুকুরের জলে ঢেউ উঠেছে। চমকে তাকিয়ে পাশে ঘাড় ঘুরিয়ে দেখলেন যে একটি মেয়ে, সে পেতলের ঝকঝকে কলসিতে ওই পুকুরের পানা সরিয়ে সে জল ভরছে। মেয়েটি গ্রামের মেয়ে, কিন্তু তার মধ্যে অনাবশ্যক যে মেয়েলি ন্যাকামি, যে জড়তা, যে সংকোচ, সলজ্জ ভাব কিছুই নেই। কৌতূহল ডেফিনেটলি আছে, কারণ কতককে সে এর আগে এখানে কখনো দেখেনি, কিন্তু সে নিঃসংকোচে তার দিকে তাকাচ্ছে। ফলে এই যে মেয়েটিকে দেখছেন কথক, এই যে তার মধ্যে কোনো অনাবশ্যক মেয়েলি ন্যাকামি জোর করে চাপিয়ে দেওয়া নেই, যে জড়তা নেই, আড়ষ্টতা নেই, সোজাসুজি তাকাচ্ছে, যা খুব স্বাভাবিক একজন অচেনা মানুষকে দেখে। এটা দেখেই তার খুব ভালো লেগে যাচ্ছে মেয়েটিকে। ফলে পুকুরের জলে যে ঢেউ উঠছে, সে কেবল পুকুরের জলে নয়, আমরা বলতেই পারি কথকের হৃদয়েও সে দোলা লাগিয়ে যাচ্ছে। এবার কথক তো তার দিকেই হাঁ করে তাকিয়ে আছেন। মেয়েটি জল ভরা হয়ে গেছে। চলে যেতে যেতে সে ধীর শান্ত কণ্ঠে বলছে, বসে আছেন কেন, টান দিন ছিপে। কথক যখন তাকে দেখেছিলেন তখন কিরকম দেখছেন তার মুখ চোখ, একটা করুণ গাম্ভীর্য তার মুখে, যেন জীবনের অনেকটা নির্মম পথ সে একলাই পার হয়ে এসেছে, সেই জন্য একটা কারুণ্যের, একটা গাম্ভীর্যের মুখোশ সে চাপিয়ে রেখেছে, যেন তার মনটা কঠিন হয়ে গেছে, যেন জীবনে আর কিছু পাওয়ার আশা সে করে না। এবং এই যে মেয়েটা যে একা একাই জীবন যুদ্ধে সামিল হয়েছে, তার মুখে সেই শান্ত ধীর যে ভাব, আর সেই শান্ত ধীর কণ্ঠে কথকের চমক ভাঙছে। তিনি ছিপে টান দিচ্ছেন বটে, কিন্তু দেখা যাচ্ছে যে মাছেরা টোপ খেয়ে পালিয়ে গেছে। মেয়েটিও সেটা দেখেছে। তারপরে সে ঘাড় ঘুরিয়ে, সে আর কিন্তু কোনো রকম অনাবশ্যক কৌতূহল দেখাচ্ছে না, সে তার গন্তব্যের দিকে রওনা হচ্ছে। শুধু চলে যাবার আগে কথকের মনে হলো যে মেয়েটি যেন একটু মৃদু হাসলো। ফলে কথকের মনটা তাকে ঘিরে স্বপ্নের জাল বুনতে আরম্ভ করছে। কথক তো তাহলে মাছ ধরতে ব্যর্থ হলেন। সরঞ্জাম গুটিয়ে নিয়ে তিনি যখন ওই ভাঙা বাড়িতে ফিরলেন, ততক্ষণে দেখলেন তারই মাছ ধরবার ব্যর্থতার গল্পটা বন্ধু মহলে ছড়িয়ে পড়েছে। কি করে ছড়িয়ে পড়লো? গল্প কথকের বন্ধু মণি বলছেন, যামিনী এইমাত্র নিজের চোখে দেখে এলো যে, যামিনী অর্থাৎ পুকুর ঘাটে দেখা সেই মেয়েটি, যে মেয়েটি শীর্ণকায়, যে মেয়েটির কৈশোর উত্তীর্ণ হয়েছে, কিন্তু যৌবনে পৌঁছে যাওয়া যেন থমকে রয়েছে কোনো কারণে।
সেরকমটাই কত্থক তাকে দেখেছিলেন। এই তাহলে সেই যামিনী। এবং সেদিনকার দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন যামিনীদের বাড়িতেই হয়েছে। কোন বাড়িটা? যেটাকে আগের রাত্রিবেলা কত্থক দেখেছিলেন, যেখানে এক বাতায়ন বর্তিনীকে দেখেছিলেন, সেই বাড়িটার সামনে গিয়ে তারা দাঁড়াচ্ছেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, রাত্রিবেলা কৃষ্ণপক্ষের ক্ষয়িত চাঁদের আলোয় যে বাড়িটা একটা মোহের বাতাবরণ তৈরি করেছিল, সকালবেলায় সেই বাড়িটার ভগ্ন স্তূপের মতো চেহারা দেখে বড্ড কুৎসিত, বড্ড বেমানান মনে হচ্ছে কত্থকের। তারা ঢুকছেন সেই বাড়িতে, খাবার জায়গায় খেতে বসছেন। খাবার আয়োজন সামান্যই, যামিনী পরিবেশন করছে। তার মধ্যে যে অনাবশ্যক কোনো জড়তা সংকোচ নেই সেটা তো কত্থক আগেই লক্ষ্য করেছিলেন। এবার আরো কাছ থেকে তাকে দেখছেন। তার সেই শান্ত ধীর গম্ভীর যে মৌনতা, যেন সমস্ত জগতের বেদনা একত্রিত হয়েছে তার সেই মুখটিতে। সে খেতে দিচ্ছে বটে, কিন্তু তারই মাঝখানে মাঝখানে সে যেন একটু অস্থির হয়ে উঠছে, একটু অশান্ত হয়ে উঠছে, একটু একটু করে বাইরে চলে যাচ্ছে, আবার এসে খেতে দিচ্ছে। কেন কত্থকরা জানেন না সেটা। এবার কত্থকদের খাওয়া দাওয়া হয়ে যাবার পর তারা একটু সেখানেই বিশ্রাম নেবেন। যখন বিশ্রাম নেওয়ার উদ্যোগ করছেন তারা, তখন আর থাকতে না পেরে দরজার কাছ থেকে যামিনী মণিকে ডাকছে। তাহলে মণির জ্ঞাতি হচ্ছে, আত্মীয়াই হচ্ছে এই যামিনী, যাকে মণি আগে থেকেই খবর দিয়ে রেখেছিলেন যে তারা তেলেনাপোতায় আসছেন। এবং সেই খবর পেয়েই যামিনী তেলেনাপোতা থেকে গরুর গাড়ি পাঠিয়ে দিয়েছিল। এবার তাহলে যামিনী আর মণির মধ্যে দরজার কাছে দাঁড়িয়ে যে কথাবার্তা হচ্ছে, সেটা এমন কিছু নিম্ন স্বরে নয় যে কেউ শুনতে পাবে না। বেশ স্পষ্টই কথা শোনা যাচ্ছে। যামিনী বলছে যে মাকে তো আর সামলানো যাচ্ছে না, তোমাদের আসার খবর পেয়ে তিনি তো প্রচন্ড অস্থির হয়ে উঠেছেন। মণি খুব বিরক্ত হয়ে বলছে, ও আবার সে ভাবনা বুঝি? তিনি বুঝি আবার ভাবছেন নিরঞ্জন এসেছে? যামিনী বলছে, হ্যাঁ ঠিক তাই, এবং আমাকে চিৎকার চেঁচামেচি করে সমানে ডাকছেন এবং বলছে নিরঞ্জন এসেছে, তুই আমাকে ইচ্ছে করে ওর সঙ্গে দেখা করাচ্ছিস না, তুমি একটু চলো মণিদা, যদি বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করতে পারো। মণি তখন বিরক্ত রুষ্ট হয়ে বলছে যে অন্ধ হয়ে গেছে বুড়ি, চোখ থাকলেও না হয় দেখিয়ে দেওয়া যেত যে নিরঞ্জন আসেনি, সেও তো করতে পারছি না। ঠিক আছে তুই যা, আমি দেখছি কি করা যায়। বলে যামিনীকে তিনি বিদায় দিচ্ছেন, অর্থাৎ সে যেন তার মার কাছে যায়, একটু শান্ত করবার চেষ্টা করে। মণি যখন ফিরে আসছে বন্ধুদের কাছে, তখন সে কি বৃত্তান্ত বলছে, গল্প কত কি, কৌতূহলী হয়ে জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার। মণি তখন বলছেন যে যামিনীর মা অনেক বছর আগে তার দূরসম্পর্কের এক বোনপো, যার নাম নিরঞ্জন, তার সঙ্গে যামিনীর বিয়ের সম্পর্ক ঠিক করেছিলেন। সেই ছেলেটি বছর 4 আগে এসেও যামিনীর মাকে বলে গেছে যে বিদেশ থেকে ফিরে এসে সে যামিনীকে বিয়ে করবে। এবার সেই আশায় বৃদ্ধা দিন গুনছেন, তার হাত পা পড়ে গেছে, অর্থাৎ পক্ষাঘাতগ্রস্ত, বিছানায় শয্যাশায়ী, অন্ধ, চোখে দেখতেও পান না, শুধু যামিনীকে পাত্রস্থ করবেন বলেই বোধহয় প্রাণটুকু এখনো টিকে আছে। কত্থক বলছেন, সে ছেলে কি এখনো বিদেশ থেকে আসেনি? মণি বলছেন, আরে সে বিদেশে গিয়েছিল, কবে যে আসবে? সে পাশের গাঁয়ে দিব্যি বিয়ে করে ঘর কন্যা করছে, কারণ তার বই গেছে এরকম ঘুটে করুনির মেয়েকে বিয়ে করতে। এত গরিব ঘরের মেয়েকে বিয়ে করে সে ভুগবে নাকি? এবং শুধু তাই নয়, যামিনীও জানে যে তার হবু স্বামী নিরঞ্জন সে কোথাও যায়নি, পাশের গ্রামেই বিয়ে থা করেছে। অর্থাৎ ছেলেটি যে যামিনীকে প্রতারণা করেছে, সেই প্রতারণার জ্বালা সহ্য করছে যামিনী একাই, মাকে অবধি বলতে পারেনি। কারণ যে কেউই তার মাকে যদি বলে, তার মায়ের সেই ছেলেটির উপর এতটাই আস্থা, ভরসা এবং বিশ্বাস
যে প্রথমটা তিনি তো বিশ্বাসই করবেন না, আর যদি বা বিশ্বাস করেন তাহলে সেই মুহূর্তেই আশাভঙ্গ হয়ে তার মৃত্যু ঘটবে। কে তাহলে এই পাপের ভাগী হবে? সেজন্য না যামিনী না মণি কেউই তাকে এটা বলে উঠতে পারেনি যে নিরঞ্জন পাশের গ্রামেই রয়েছে। এই পর্যন্ত বলে মণি বলছে, যাই কর্মভোগ সেরে আসি, কিছু একটা বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করে আসি বৃদ্ধাকে। এমন সময় কথা নেই বার্তা নেই, হঠাৎ গল্পকথক যেচে পড়ে বললেন, চলো আমিও যাব। মণি একটু আশ্চর্যই হচ্ছে, তুমি যাবে কেন? আমার যেতে কি অসুবিধা আছে? মণি বিমূঢ় ভাবে বলছে যে না, অসুবিধা কিসে, ঠিক আছে চলো। কারণ মণিও বুঝতে পারছে না যে তাদের এই পারিবারিক ব্যাপারে কথক কেন হঠাৎ ঢুকতে চাইছেন, কি বা করতে চাইছেন তিনি। সিঁড়ি বেয়ে ওপরে উঠলেন। গল্পকথকের মনে হলো যে ওপরে উঠলেন না, হয়তো সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করলেন, কারণ এতটাই অন্ধকার সেই ঘর। যখন সেই অন্ধকারটা চোখ সয়ে এলো তখন তিনি কি দেখছেন? তখন তিনি যেটা দেখছেন যে একটা বিরাট ঘর, ঘরে একটাই মাত্র জানলা রয়েছে, সে জানলাটাও বন্ধ, এবং ঘর জোড়া একটা বিরাট তক্তপোষের ওপর ছেঁড়া কাঁথা গায়ে জড়িয়ে এক কঙ্কালসার বৃদ্ধা শুয়ে রয়েছেন। আর ঘরের খাটের বাজু ধরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে যামিনী। তাদের পায়ের আওয়াজ শুনে বৃদ্ধা প্রথমেই বলছেন, কে রে? নিরঞ্জন এলি? মণি কিছু বলতে যাবে তার আগেই গল্পকথক যেচেই বলছেন, হ্যাঁ মাসিমা। ঘর জোড়া নিস্তব্ধতা, কারণ কেউই এটা আশা করেনি। এমনকি গল্পকথকও তখন যামিনীর মুখের দিকে আর তাকাতে পারছেন না, তিনি কেবল তাকিয়ে আছেন বৃদ্ধার চোখের দিকে। তার যেন মনে হচ্ছে সেই অন্ধ চোখ দুটো থেকে দুটো কালো অন্ধকারের শিখা বেরিয়ে এসে তার সর্বাঙ্গ লেহন করে যেন পরীক্ষা করছে তাকে যে সত্যি কথা বলছে কিনা। সময়ের মুহূর্তগুলো যেন শিশির বিন্দুর মতো সাগরের গায়ে গিয়ে পড়ছে নিঃশব্দে, যার কোনো শব্দ হয় না। কয়েকটা মুহূর্তে এভাবেই কাটবার পর যামিনীর মা মুখ খুলছেন, আমি জানতাম বাবা যে তুই না এসে পারবি না, এবার তো আর ফাঁকি দিয়ে পালাবি না। কথক কিন্তু ততক্ষণে নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়ে গেছেন। তিনি বলছেন যে না মাসিমা, এবার আর ফাঁকি দিয়ে পালাবো না, এবং তিনি যামিনীকে বিবাহের প্রতিশ্রুতিও দিচ্ছেন। আর সেই ফাঁকেই তাকিয়ে নিচ্ছেন একবার যামিনীর দিকে। তার মনে হচ্ছে যে যামিনীর মুখে যে কাঠিন্যের মুখোশটা ছিল, সেই কাঠিন্যটা যেন আস্তে আস্তে দ্রবীভূত হয়ে যাচ্ছে, যেন অন্তর থেকে একটা কৃতজ্ঞতার হাসি তার মুখে ছড়িয়ে পড়ছে। তার মানে গল্পকথক মুহূর্তের হঠকারী একটা আচরণ করছেন। তিনি সেই ছেলেটির ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন যে তিনি ননই, এবং শুধু তাই নয়, তিনি যামিনীকে বিবাহের প্রতিশ্রুতিও দিচ্ছেন এক প্রকার দয়াপরবশ হয়ে। অর্থাৎ মধ্যবিত্ত শহুরে যুবকের মধ্যে যে রোমান্টিসিজম থাকে সেটাই কাজ করছে তার মধ্যে, যে হ্যাঁ এই গরিব দুঃখী মেয়েটিকে আমি উদ্ধার করব, তাকে রক্ষা করব, বাঁচাবো। অর্থাৎ তিনি কিন্তু এখানে একটা উঁচু জায়গায় রয়েছেন, যামিনী কিন্তু রয়েছে অপেক্ষাকৃত নিচু জায়গায়। একটু ভেবে দেখো যে ভালোবাসা যেখানে সত্যিকারের, সেখানে কিন্তু কেউ উঁচু কেউ নিচু নয়, সবাই কিন্তু এক জায়গায় থাকে। সেখানে পরস্পরের প্রতি একটা শ্রদ্ধা, একটা সম্মান, সেটাই কাজ করে, যেটা এখানে কাজ করছে না। এখানে কাজ করছে কেবল নিজের মাহাত্ম্যটা জাহির করা। কথা টথা দিয়ে যামিনীর মাও খুশি, তিনিও যামিনীর প্রশংসা করলেন যে একাধারে ছেলে পুরুষ মেয়ে সমস্ত কিছুর ভূমিকা সে পালন করছে। এই প্রেত পুরীতে যেখানে কেউ নেই সেখানে তিনি বৃদ্ধা হয়ে গিয়ে খিটখিট করছেন, গালাগাল দিচ্ছেন, তবুও তার মুখের রাটই নেই।
আশপাশের বাড়িগুলো খুঁজলে তাদের মতো কয়েকটা বুড়ো বুড়িকেই পাওয়া যাবে। সেখানে এই মেয়েটি কি না করছে। গল্পকথক যতই শুনছেন ততই তার মনটা যামিনীর প্রতি আরো দয়ায়, আরো সহানুভূতিতে, আরো সমবেদনায় পূর্ণ হচ্ছে। ভালোবাসাটা নয় কিন্তু, খেয়াল করো যেটা আমি বলছি। তিনি তারপর যামিনীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিচে নেমে চলে আসছেন। ততক্ষণে বিকেল হয়ে গেছে, কলকাতায় ফিরে যাবার গরুর গাড়ি চলে এসেছে। তারা যখন গাড়িতে উঠছেন, যামিনী তাকে বলছে, আপনার ছিপ টিপ তো সব পড়েই রইল। গল্পকথক একটু ইঙ্গিতপূর্ণ ভাষায় বলছেন, থাক না, তেলেনাপোতার মাছ একবার ফাঁকি দিয়েছে বলে কি বারবার ফাঁকি দিতে পারবে? তাহলে মাছটাও এখানে প্রতীক। যামিনীকে বোঝাচ্ছে যে তিনি ফিরে আসবেন, যামিনীকে তিনি গ্রহণ করবেন বলে তারা গরুর গাড়িতে উঠছেন। এবার তার বন্ধুরা কথার ছলে আলোচনা করছে 100 বা 150 বছর আগে ভয়ানক ম্যালেরিয়ায় গোটা গ্রামটা উজাড় হয়ে গেছে, মরক লেগেছিল যাকে বলে। কিন্তু সেই সমস্ত আলোচনায় কথক যোগ দিচ্ছেন না, কারণ তার মনটা তখনও একটা মধুর প্রেমের আবেশে ভরে রয়েছে। গরুর গাড়ির একঘেয়ে চাকার যে ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ তাকে আর পীড়িত করছে না, জায়গা সংকুলান হচ্ছে না, তাতে তার অস্বস্তি হচ্ছে না। শুধু তার মনের মধ্যে থেকে একটাই কথা বুড়বুড়ি কাটছে, ফিরে আসব, আমি আবার ফিরে আসব। যখন শহরে পৌঁছলেন, আলো ঝলমলে সেই শহর, তখন তেলেনাপোতার স্মৃতি দূরের, অথচ খুব ঘনিষ্ঠ একটা তারার মতো তার হৃদয়ের মনের মণিকোঠায় যেন সঞ্চিত হয়ে রয়েছে। কয়েকটা দিন একটু ব্যস্ততায় কাটছে। তারপরে যখন মনস্থির করছেন যেদিন যাবেন বলে, সেই দিনই একেবারে কাঁপুনি দিয়ে জ্বর, লেপ তোষক গায়ে দিয়েও কাঁপুনি থামছে না। টেম্পারেচার দেখাচ্ছে 105 ডিগ্রি। ডাক্তার এসে বলছেন, ম্যালেরিয়াটি কোথা থেকে বাগালেন? অর্থাৎ ওই যে তেলেনাপোতায় গেছিলেন, অ্যানোফিলিস মশার কামড় খেয়েছেন, ম্যালেরিয়া। তারপর বেশ কয়েক মাস ম্যালেরিয়ায় শয্যাশায়ী থাকবার পর যখন একটু সুস্থ হলেন, দুর্বল শরীর মন নিয়ে ঘরের বাইরে এসে বসলেন কথক, ততদিনে তার মনের অনেক কিছু ধোয়া মোছা হয়ে গেছে। মনে হচ্ছে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি ছিল না, এবং কঠিন বাস্তবতা এবং বেদনায় মোড়া যে মেয়েটির মুখ, সেই মেয়েটিও যেন তার কোনো এক অবাস্তব কল্পনার একটা আবছা কুয়াশা মাত্র। এইভাবেই তেলেনাপোতা মাত্র একবারের জন্য আবিষ্কৃত হয়েই আবার চিরকালের জন্য বিস্মৃতির অতলে তলিয়ে যাচ্ছে। এখন তোমরা বলতেই পারো যে কথক তো সত্যি সত্যি ভুলে যেতেই পারেন। আমি একবারও অস্বীকার করছি না যে কথক ভুলে যেতেই পারেন, কিন্তু যদি তার সত্যি মনে হয় যে তেলেনাপোতা বলে কোথাও কিছু নেই, তাহলে তেলেনাপোতার নামটা মনে আছে, যামিনীর নামটা মনে আছে, এবং এটাও মনে থাকবার কথা যে সেখানে আমি 2 বন্ধুর সঙ্গে গেছিলাম। তাহলে যদি মনে হয় যেটা আমার স্মৃতিভ্রম, তাহলে বন্ধুদেরকে ডেকে কেন জিজ্ঞেস করলেন না? এইখানেই হচ্ছে আসল কথাটা, যে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি যুবকেরা তারা মুহূর্তের রোমান্টিক আবেগের বশবর্তী হয়ে কোনো হঠকারী আচরণ করে বসে। যেরকম এখানে গল্পকথক যামিনীকে বিবাহের প্রতিশ্রুতি দিলেন নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়ে, কিন্তু তারপর যখন সত্যিকারের বাস্তবটা সামনে আসে, যখন দায়িত্ব নেবার কথাটা আসে, তখনই তাদের পলায়নবাদী মানসিকতাটা চলে আসে যে না বাবা, পারবো না। সেজন্য একটা অজুহাত খুঁজছিলেন তিনি। ম্যালেরিয়াটা সেই অজুহাতের কাজ করেছে। ফলে এখানে আমরা বলতেই পারি যে তেলেনাপোতা এটা গ্রাম বাংলার যে কোনো গ্রাম হতে পারে। তেলেনাপোতা আবিষ্কার আসলে গল্প কথকদের মতো রোমান্টিক শহুরে যুবকের আত্ম আবিষ্কারের কাহিনী, যে তারা মুহূর্তের আবেগের বশে হঠকারী কোনো আচরণ করে বসেন বটে, কিন্তু যখন সত্যিকারের দায়িত্ব নেবার কথা আসে
প্রতিশ্রুতি রক্ষার কথা আসে তখন তারা পালিয়ে বাঁচতে চান সেই পরিস্থিতি থেকে। এটাই হচ্ছে তেলেনাপোতা আবিষ্কার। কেমন গল্পটা আমি বুঝিয়ে দিলাম ছোট্ট করে, খুব সহজ করে। গল্পটা একবার ভালো করে পড়ে নেবে, দেখবে আর বুঝতে কোথাও কোনো অসুবিধে হচ্ছে না। আর যদি অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে। কেমন? আজ তাহলে এখানেই রাখি আমি।